কোশ্চেনটা কি টাফ ছিল? ছিল না, মিডে কিন্তু এর থেকেও 10 টাইমস টাফ কোশ্চেন হয়, ঠিক আছে? সো এটা এটা জাস্ট হলো একটা কাইন্ড অফ ছিল যে তোমরা ভিডিওগুলো দেখছো কি দেখো না, দ্যাটস ইট, আর কিছু না। তাও হয়তো সে মানে আমি হার্ডলি টেস্টটা করে নিই। আচ্ছা, যাই হোক, সো মিড টার্মের জন্য একটু ভালো মতো প্রিপারেশন নিতে হবে। এই কোশ্চেন বেসিসে না, এরকম কিন্তু কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে? তোমরা যদি চাও, ওই যে ফেসবুক গ্রুপে তো সবাই অ্যাড আছো, ওইখানের মধ্যে আমি আগের বছরে একটা জিপ ফাইল আপ করছিলাম, মানে কোশ্চেনগুলো, মানে এর আগের সেমিস্টার মানে হলো সামার পর্যন্ত, ঠিক আছে? সামার 2016-এর যে কোশ্চেনগুলো ছিল উইথ সিটি কোশ্চেন, তারপর মিড এক্সাম, ফাইনাল এক্সাম, সব কোশ্চেন আপ করে দেওয়া আছে। সো একটু নিচের দিকে যে একটু অথবা ফাইল সেকশনে গিয়ে একটু দেখো, একটা জিপ ফাইল আপ করে আছে। সো এই কোশ্চেনগুলো একটু দেখো, তাহলে প্যাটার্নটা বুঝতে পারবে যে কীভাবে কোশ্চেন হয়, ওই ধরনের কোশ্চেন হবে। সো এই ইনপুট আউটপুট, যেমন আজকে একটা ছিল কি যে কারেক্টেড কোড করতে হবে, ঠিক আছে? সো এটা যেমন হলো, এটার মধ্যে প্রবলেম ছিল কি, দুইটা প্রবলেম ছিল। ওখানে কি প্রাইভেট, মানে প্রাইভেট লেখা ছিল, দ্যাট মিনস ওটা পাবলিক করতে হবে। কারণ কি, পাবলিকগুলা বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না। ওটা আমরা আস্তে দেখবো, মানে যারা যদি ভিডিও দেখে থাকো তাহলে ওটার মধ্যে আমি বলছিলাম। তারপর আবার হচ্ছে হলো ডাটা টাইপ ডিক্লেয়ার করা হয়নি, ডাটা টাইপ ডিক্লেয়ার করবো, তাহলে এটা জাস্ট চেঞ্জ করলে হতো, জাস্ট পাবলিক ডাটা টাইপ লিখলেই, ঠিক আছে? আচ্ছা, আর ইনপুট আউটপুটের তো ইজি ছিল, যেটা জাস্ট প্রিন্ট করে দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে, সো আমরা একটু সামনের দিকে আগাই। সো আমরা এ পর্যন্ত দেখছি হচ্ছিল কি, মানে নর্মালি যে জাভার যে সিনটেক্সগুলো, ওটা সি এর সাথে কতটুকু সিমিলার। আমরা দেখছি ইফ কন্ডিশন কীভাবে লিখতে হয়, ফর লুপ কীভাবে লিখতে হয়। একটা এক্সট্রা আমরা ফরের ভার্সন দেখছিলাম, সেটা হচ্ছিল ফর ইচ লুপ, যেটা হচ্ছিল যে একটা পর একটা সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করার জন্য আমাকে হেল্প করে, দ্যাটস ইট। সো এগুলো হলো আপাতত জাভার সিনটেক্স। সো আমি রিকোয়েস্ট করব যে যদি এখনও পর্যন্ত সি এর সিনটেক্সই ভালো মতন তোমরা না পারো, ফর লুপ লিখতে না পারো, মানে তোমাদের অনেকের থাকে হচ্ছে হলো যে কোনো মতো হচ্ছে হলো পাস করে গেলে হলো, অথবা ফ্রেন্ডদের সঙ্গ শেষ হয়ে যাবে, এর জন্য হচ্ছে হলো কোনো মতে কোর্সটা চালায় যায়, এরকম যদি থাকে প্লিজ ড্রপ দেয়। এভাবে আসলে পড়ালেখা হবে না। তো তুমি একটা ফর লুপ এখন পর্যন্ত তোমাদের 5, 6 সেমিস্টার চলে আসছে, তুমি যদি কীভাবে একটা অ্যারে অ্যাক্সেস করতে হয়, আমি তোমাদের অনেকে এই ল্যাবে দেখি যে তোমাদের জাস্ট সিম্পল একটা অ্যারে আমি যদি অ্যাক্সেস করতে বলি তখন হাত করে তাকায় থাকো, অথবা একটা অ্যারে যদি একটা ফাংশনের মধ্যে পাস করতে বলি তখনও মানে তোমাদের কোনো রেসপন্স থাকে না। সো এটা অনেক সময় মানে 3, 4, 5 ল্যাব হয়ে যায়, একদম মিড টার্ম পর্যন্ত হয়ে যায়, তাও তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয় না। আমরা কিন্তু এখানে অ্যাজিউম করে নিই যে তুমি এই সিনটেক্সগুলো পারো, তুমি একটা মেথডের মধ্যে কীভাবে একটা প্যারামিটার পাস করতে হবে, এগুলো কিন্তু আমরা জাভার মধ্যে শেখাতে আসেনি, এটা আমরা অ্যাজিউম করে নিই। না হলে এটা কিন্তু তোমাদের প্রিরিকুইজিট কোর্স হিসাবে তোমাদের এসপিএল এগুলো থাকতো না, ঠিক আছে? আমরা প্রিরিকুইজিট কোর্স জন্য দিয়ে দিই, কারণ আমরা অ্যাজিউম করে নিই যে তুমি এসপিএল এগুলো শিখে আসছো। এসপিএল এ কিন্তু কোনো প্রিরিকুইজিট থাকে না যে তোমার ফর লুপ শিখে আসতে হবে, ওইখানে আমরা হাতে ধরায় ধরায় শিখি। সো এখানে কিন্তু আমি ওইগুলো পারবো না, মানে কাউন্সিলিং আমরা হয়তো চেষ্টা করবো, বাট ক্লাসের মধ্যে এটা কোনোভাবে সম্ভব না, ইভেন ল্যাবের মধ্যেও সম্ভব না, ঠিক আছে? সো প্লিজ, এই যে সামনে আবার আরেকটা বন্ধ শুরু হইতেছে, এই যে 4 দিন, সরি 3 দিনে, ঠিক আছে? সো আবার এই 3 দিনের বন্ধগুলা এই যে তোমরা আবার ওয়েস্ট করো। এখন তো কোনো কিছু নাই, মানে কোনো এক্সামও নাই, কোনো, হ্যাঁ এখন কিছু কিছু ছোটো ছোটো অ্যাসাইনমেন্ট থাকতে হবে। ফার্স্টের দিকের এই টাইমগুলো যদি ইউজ করতে না পারো তাহলে মিডের জন্য ভয়াবহ সময় দাঁড়ায় আছে। আচ্ছা, যাই হোক, সো আজকের ক্লাসের জন্য আমি ফার্স্টে 2টা ক্লাস তৈরি করে নিলাম, একটা জাস্ট সলিউশন ক্লাস আমার রান করার জন্য, আর একটা হলো একটা বক্স ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, অনেক। আচ্ছা, সো এই 2টা ক্লাসের এখন আমরা তো আপাতত জাস্ট একটা ক্লাসের মধ্যে কিছু ডিক্লেয়ার করে আমরা দেখছিলাম, মানে কিছু কোড করে দেখছি, আমরা হলো ইনপুট কীভাবে নিতে হয় সেটা দেখছি, আউটপুট কীভাবে নিতে হয় সেটা দেখছি। আচ্ছা, আজকে আমরা দেখবো যে আসলে অ্যাকচুয়ালি আমরা যে ক্লাস যে আমরা কথাগুলো বলি, অথবা যে ক্লাস কিওয়ার্ডটা যে ইউজ করি, এটা আসলে কী কাজ করে, ঠিক আছে?
আমি জাস্ট একটু একটা সিমিলারিটি দেখাই দিই যে কীভাবে আসলে আমাদের যে স্ট্রাকচার আমরা পড়ে আসছিলাম সেটার সাথে ক্লাসটা কীভাবে আমাদের মানে কম্পেয়ার টু যে আমরা যেরকম আমরা দেখে আসছি যে ইফ কন্ডিশনগুলো কীভাবে আমরা ফর কন্ডিশনের সাথে লিখতে পারি, সিমিলার টু আমাদের ক্লাসটা হচ্ছিলো কাইন্ড অফ আমরা যে সি এর মধ্যে স্ট্রাকচার লিখে আসছি সেরকম। ঠিক আছে? আচ্ছা, সি এর মধ্যে আমরা স্ট্রাকচারের মধ্যে কী করছিলাম, যে স্ট্রাকচারের মধ্যে আমরা কতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতাম, মানে কাইন্ড অফ একটা কম্পোজিট একটা মানে ভেরিয়েবল টাইপ, যেটার মধ্যে আমরা হলো একটা ভেরিয়েবলের টাইপের ভিতরে আমি মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম। এটা আমার স্ট্রাকচার ছিল। ঠিক আছে? এখানে আমাদের কি বলে দিত যে আমাদের একটা স্ট্রাকচার মানে কি, মানে হলো কাইন্ড অফ একটা কিছু প্রিরিকুইজিট আমাকে বলে দিত যে তুমি এই যদি ভেরিয়েবলটা ইউজ করতে চাও তাহলে এটার মধ্যে তুমি আরও কিছু ভেরিয়েবল এক্সট্রা হিসাবে পাবো। দ্যাটস ইট। যেটা আমরা নর্মালি ইন্টিজারের মধ্যে শুধুমাত্র ইন্টিজার ভেরিয়েবল রাখতে পারি, বাট আমরা হচ্ছিল স্ট্রাকচারের মধ্যে আরও ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল রাখতে পারবো। সো এইটারই এক্সটেন্ডেড ভার্সন হচ্ছিল ক্লাস। সো ক্লাসের মধ্যে আমরা নট অনলি জাস্ট ভেরিয়েবল, আমরা কিছু ফাংশন লিখতে পারবো। সেই ফাংশনগুলোকে বলা হয় এখানে মেথড। ফাংশনও তুমি বলতে পারো, বাট আমরা যাওয়ার মধ্যে জেনারেলি এগুলোকে মেথড বলি। সো ক্লাসের মধ্যে কিছু এলিমেন্ট থাকবে, বা এই এলিমেন্টগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা কতগুলো হচ্ছিল অ্যাট্রিবিউটস, যেগুলো হলো ভেরিয়েবল, আর কতগুলো হচ্ছিল মেথড, যেগুলো কাইন্ড অফ ওই অ্যাট্রিবিউটগুলো মানে ওই ভেরিয়েবলগুলো নিয়ে কিছু কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু এলিমেন্টস বলতে সবগুলোকে বোঝাচ্ছি, মানে উইথ মেথড অ্যান্ড ভেরিয়েবল। বাট মেথড যখন আলাদা বলবো তখন এটা আলাদা, আর ভেরিয়েবল যখন তার আলাদা বলবো তখন ভেরিয়েবল আলাদা। বাট আমি যখন এলিমেন্ট বলবো তখন কিন্তু সবগুলা সেম। সো আমি যখন কিছু রুল বলবো ক্লাসের জন্য, যখন যে এই এলিমেন্টের জন্য এগুলা মানে কাইন্ড অফ ট্রু হবে, সো ওগুলো কিন্তু সব মেথডের জন্য মানে ওই রুলটা প্রযোজ্য, দেন আবার ওই ভেরিয়েবলগুলোর জন্য ওই রুলগুলো অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? আচ্ছা, সো আমরা ক্লাসের মধ্যে আসলে ক্লাস যদি আমরা নর্মালি একটা ডিফাইন করি, ক্লাস হলো কাইন্ড অফ তোমাকে একটা হচ্ছিল ডিজাইন স্পেসিফিকেশন দিয়ে দেয়। ঠিক আছে? ফর এক্সাম্পল তুমি একটা নর্মালি তো আমরা ছোটোবেলায় এই ড্র করতাম কিছু। ঠিক আছে? এখন ধরো একটা কেউ হচ্ছিল মানে কোনো কিছু তৈরি করতে হলে তাকে একটা স্পেসিফিকেশন দিতে হয়। ফর এক্সাম্পল একটা চেয়ারই তুমি তৈরি করবা, তাহলে তো তোমাকে আগে বলতে হবে এই চেয়ারের মধ্যে 4টা পা থাকবে। নর্মালি তো মানে 3 লেগ সহ তো চেয়ার পাওয়া যায়, অথবা চেয়ারটা কি মানে রাউন্ড করবে কিনা, অথবা চেয়ারটার মধ্যে মানে ওটা কি বলা যায় মানে আপ ডাউন করা যাবে কিনা, সামথিং এরকম কিছু স্পেসিফিকেশন আমাদের দিয়ে দেওয়া যায়। সো এই যে আমি স্পেসিফিকেশনগুলো দিয়ে দিলাম, এই স্পেসিফিকেশনটা দিলেই কি চেয়ারটা হয়ে গেল, মানে আমি একটা চেয়ার ড্র করলাম, অথবা বলে দিলাম এখানে হলো 4 লেগ, তারপরে সামথিং কিছু স্পেসিফিকেশন দিলাম, এটা তো আমার চেয়ারটা না, এটা তো একটা ডিজাইন আমি বললাম, অথবা কিছু স্পেসিফিকেশন বলে দিলাম। বুঝা গেছে? ওই স্পেসিফিকেশন থেকে হচ্ছিল আমাকে চেয়ারটা অ্যাকচুয়াল চেয়ারটা তৈরি করতে হবে, দেন আমি হচ্ছিল ওই চেয়ারটা ইউজ করতে হবে। সো ক্লাসটা হচ্ছিল ওই ডিজাইনটা, যে আমার কী কী অ্যাট্রিবিউটগুলো আছে, কয়টা লেগ থাকবে, এগুলো হলো আমার স্পেসিফিকেশন। আর ওই যে কয়টা লেগ থাকবে এগুলো হচ্ছিল অ্যাট্রিবিউট, ভেরিয়েবল। চেয়ারটা কি আপ ডাউন করবে কিনা, অথবা একটা বাটনে প্রেস করলে সেটা আপ হবে, আর একটা বাটনে প্রেস করলে ডাউন হবে, এগুলো হচ্ছিল মেথড, যে একটা কাজ করতেছে। প্রত্যেকটা জিনিসের তো কিছু একটা আইদার কিছু স্পেসিফিকেশন থাকে। ফর এক্সাম্পল তোমার এই যে প্রজেক্টরটা কী করতে, একটা বাটন কিছু বাটন আছে, বাটনে প্রেস করলে সে মানে কিছু শো করতেছে। এখন এটা তো একটা সাইজ আছে, ছোট বড় একটা ডেপথ আছে, হাইট আছে। সো এগুলো হলো তার স্পেসিফিকেশন, মানে এটা হলো অ্যাট্রিবিউট। এটা কালারটা কি হোয়াইট এরকম। ঠিক আছে? বাট কোন বাটনটা প্রেস করলে কি কাজ করবে, এগুলো হলো তার যে ওয়ার্ক ফ্লোটা, যে কীভাবে তার কাজ করা হবে, সেগুলো হচ্ছিলো আমাদের ক্লাসের ক্ষেত্রে মেথড। যেসব বোঝা গেছে? সো ক্লাস হচ্ছিলো একটা স্পেসিফিকেশন দেওয়া যায়, একটা ডিজাইন, একটা অ্যাট্রিবিউট কী কী থাকবে, কী কী কাজ করতে পারবে, সেগুলো সে ডিফাইন করে দেবে। বাট সে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ করতে পারবে না। ফর এক্সাম্পল ইন্টিজার একটা ডাটা টাইপ, ইন্টিজার তুমি আইএনটি লিখলে কি কাজ করা শুরু করবে, কোনো কিছু করতে পারবে? আইএনটি দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ওই ভেরিয়েবল দিয়ে তুমি কাজ করতে পারবে। জিনিসটা ক্লিয়ার? সো ক্লাস হলো তোমাকে একটা ডিজাইন স্পেসিফিকেশন দিয়ে দিবে যে তোমার এটার মধ্যে কী কী ভেরিয়েবল থাকবে, কী কী মেথড থাকবে, বাট ওই জায়গা থেকে তোমাকে অবজেক্টটা তৈরি করতে হবে, দেন তারপরে তুমি হলো ওই অবজেক্টটা নিয়ে কাজ করতে পারবে। বুঝে গেছে? শোনো, পরীক্ষার মধ্যে কিন্তু কোনো থিওরিটিক্যাল জিনিস থাকবে না, হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট, মানে
এ ধরনের কোনো কোশ্চেনই থাকবে না। তুমি এর জন্য আমি বলতেছি যে বাসায় যে আজকে একটু কোশ্চেনগুলো দেখবা, দেখি কী ধরনের কোশ্চেনগুলো হয়, বা একটু নিচের দিকে সার্চ দিলেই পাবা। সো কোশ্চেনগুলো এই যে এরকম থিওরিটিক্যাল, এগুলো আমি হলো তোমাদের বোঝার জন্য বলি, ঠিক আছে? আর বাসায় যেও বই তো জীবনে পড়ে দেখবে না, আল্লাহ জানে, যাই হোক না বলি এগুলো। আচ্ছা, এখন হলো স্ট্রাকচারের সাথে আমরা দেখি যে কীভাবে ক্লাসের সিমিলারিটি আছে, ঠিক আছে? আমরা স্ট্রাকচার ডিক্লেয়ার করার সময় কী করতাম? স্টার্ট সে ধরো স্টুডেন্ট, এটা আমি তোমাদের দেখাইছিলাম। সেটা হলো একটা স্টুডেন্টের একটা স্ট্রাকচার তৈরি করবো, ঠিক আছে? তো এখন আমি যদি এটার জন্য আমি একটা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাহলে কি করতে হবে? স্টুডেন্ট মানে স্ট্রাকচার নাম, তারপরে হলো ভেরিয়েবলের নেম। এটা হচ্ছে হলো স্টুডেন্ট এসটি, এটার মধ্যে ভেরিয়েবলগুলো যদি সেভ করতে চাই তাহলে হচ্ছে হলো এসটি ডট নেম ইকুয়াল টু সেভ। সো এটা হলো আমরা জেনারেলি একটা স্ট্রাকচার যেভাবে ডিক্লেয়ার করতে হয়, দেন একটা স্ট্রাকচার আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সো এই যে দেখো আমি এখানে স্ট্রাকচার ডিক্লেয়ার করছি, এই স্ট্রাকচার দিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো না আনলেস আমি হচ্ছে হলো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ওই ভেরিয়েবলটা দিয়ে আমি হলো অ্যাক্সেস করতে পারবো। সো আমি ভিতরে এলিমেন্টগুলো অ্যাক্সেস করবো কিভাবে? এটার নাম ডট ভেরিয়েবল, মানে ইন্টারনাল যে ভেরিয়েবলগুলো আছে, ঠিক আছে? সো এবার একটু দেখি, দেখো ক্লাসের কতটুকু সিমিলার। সো সেম ভাবে আমার একটা ক্লাস ডিক্লেয়ার করতে গেলে আমার হলো ফার্স্টে ক্লাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। সো কাইন্ড অফ এরকম ক্লাস স্টুডেন্ট, এখানে সেম ভাবে আমি নিলাম স্ট্রিং নেম, আপাতত পাবলিক ভুলে যাও, আইডি আইডি ঠিক আছে? তো দেখো তাহলে স্ট্রাকচারের আর ক্লাসের ডিক্লারেশন অলমোস্ট সিমিলার না? এখানে স্ট্রাকচার দিতে হচ্ছে, এখানে হচ্ছে হলো ক্লাস, আর বাকি সব কিছু কি সেম। এখানে জাস্ট একটা সেমিকোলন দিতে হয় না, আর এখানে হলো একটা সেমিকোলন দিতে হয়। তাহলে জাস্ট ডিক্লারেশন জাস্ট দুটো জায়গাতে, স্ট্রাকচার কিওয়ার্ডের জায়গায় আমি ইউজ করব ক্লাস কিওয়ার্ড, আর হচ্ছে হলো এখানে আমার কোনো সেমিকোলন ইউজ করব। এবার ধরো ডিক্লারেশন। সো আমি যদি ডিক্লেয়ার করতে যাই জাস্ট স্টুডেন্ট এসটি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে ডিক্লারেশনে। আমরা তো এখানে ডিক্লেয়ার করে দিলে এটার ভিতরে যা কিছু আছে সব রেডি হয়ে যাবে, ঠিক আছে? এখানে একটু প্রবলেম হচ্ছে হলো আমি এখানে একটা ভেরিয়েবল, এটা আমি ডিক্লেয়ার করছি, এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে, বাট ক্লাসের ক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর এটাকে ইনিশিয়ালাইজ করতে হয়, কারণ এটার ভিতরে অনলি ভেরিয়েবলই থাকে না, মেথডও থাকতে পারে। ওই মেথডগুলোকে লোড করতে হবে, ঠিক আছে? সো এর জন্য ইনিশিয়ালাইজেশন করতে হয়। তো ইনিশিয়ালাইজেশনটা করার জন্য মেথডগুলো আমি পরে লিখতেছি। ইনিশিয়ালাইজেশন করার জন্য আমাকে st ইকুয়াল টু নিউ স্টুডেন্ট এবার লিখব। এখানে এটা সবসময় ফাঁকা না, এখানে অনেক সময় প্যারামিটারও পাস করা যায়, এগুলো আমরা নেক্সটে দেখবো। এটা হলো কনস্ট্রাক্টর, ঠিক আছে? তো এটা আমরা আস্তে আস্তে দেখবো। তো এটা তুমি এক লাইনে লিখতে পারো, তুমি যে এইটুকু না লিখে তুমি এই লাইনটা এখানে নিয়ে দিতে পারো, মানে এই যে এই লাইনটা এখানে নিয়ে দিতে পারো, মানে স্টুডেন্ট st ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, মানে এক লাইনে লেখা দিতে পারো। কারণ আমি তোমাদের বোঝার সুবিধার্থে আলাদা আলাদা লাইন লিখছি, ঠিক আছে? আমরা নরমালি এক লাইনে লিখি, একটু পরে দেখবো। সো তাহলে আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের কোনো ইনিশিয়ালাইজেশন করতে হয় না, এটা অটো করে নেয়। বাট আমাদের ক্লাসের ক্ষেত্রে আমাকে ইনিশিয়ালাইজেশন মাস্ট করতে হবে, আদারওয়াইজ এখানে নাল থাকবে, ওই ভিতরে যে আমাদের ইন্টারনাল ভেরিয়েবলগুলো আছে এগুলা ক্রিয়েট হবে না, ঠিক আছে? আচ্ছা,
এরপরে যদি তুমি ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করতে যাও একদম সেম স্ট্রাকচার মতো, এখানে কোনো ডিফারেন্স নেই। st.name equal to say same রাখলাম, আমি স্ট্রাকচারও যেভাবে আমি অ্যাক্সেস করতাম ডট দিয়ে, সেম এখানেও ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো। এখানে আরো অনেকভাবে অ্যাক্সেস করা যায়, আমি একটা ওয়ে দেখালাম যে ডট দিয়ে, ঠিক আছে, একদম জেনারেল স্ট্রাকচার হবে। সো তাহলে দেখো আমরা যদি কম্পারিজন করি স্ট্রাকচার আর এটার মধ্যে এখন পর্যন্ত কোনো এত বেশি ডিফারেন্স আছে? সিমিলার টু স্ট্রাকচার। তো এখানে আবার একটু দেখো, আমি এখানে চাইলে এখানে কিছু মেথড ডিক্লেয়ার করতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমি একটা মেথড ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে হলো এই ডিটেইলসটা প্রিন্ট করবে। সো প্রিন্ট ডিটেইলস, এখানে মনে করো যে আমি সংক্ষেপে লিখলাম, মনে করো প্রিন্ট করলো হচ্ছে হলো নেম প্লাস স্পেস, মনে করো এর সাথে সিস্টেম ডট আউট ডট আমরা তো জানি। সো এরকম আমি মেথডও ডিক্লেয়ার করে দিতে পারবো। সো আমি চাইলে এখান থেকে আমার মেথডও কল করে দিতে পারবো, st.print details। সো আমি জাস্ট অনলি ডট অপারেটরটা ইউজ করে we can access any types of element inside a class. It can be variable, it can be any method. So just dot operatorটা ইউজ করে আমি any variable access করতে পারবো, মানে any elements variable access করতে পারবোই, আমি মেথডও কল করতে পারবো। সো আগে জেনারেলি আমরা একটা মেথড কল করতে হলে হবে জাস্ট নাম দিয়ে, কিন্তু এখানে নাম দিলে কিন্তু হবে না, কারণ এইটা কার ভিতরে আছে, ক্লাস দিয়ে তো অ্যাক্সেস করতে পারবো না। কারণ আমি যে আবার বলছি এটা মনে রাখবা, ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে গেলে জিনিসটা মনে রাখবো যে আমি একটা ডিজাইন, ওই ডিজাইনটাকে তো আমি ইউজ করতে পারবো না। ডিজাইন থেকে আগে অ্যাকচুয়াল প্রোডাক্ট তৈরি করতে হবে, দেন আমি ইউজ করবো। তো আমার এই প্রোডাক্টটা হচ্ছিল এসটি, দেন ওটার ভিতরে আইটেমগুলোকে আমি ইউজ করবো। কাইন্ড অফ একটা ওভেন, ওভেনের একটা ডিজাইন আছে, তুমি তো ওই ডিজাইন দিয়ে ওভেন ইউজ করতে পারবে না। তোমাকে আগে একটা ওভেন তৈরি করতে হবে, দেন ওভেনের ভিতরে যদি কোনো কিছু থাকে, অর্থাৎ ওভেনের ভিতরে একটা স্পেস আছে, সেই স্পেসটা তুমি পরবর্তীতে ইউজ করতে পারবে, সামথিং লাইক দ্যাট। বুঝা গেছে? সো এটাই হচ্ছিল ক্লাস আর স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স। এমন একটা কোশ্চেন হতে পারে, আমরা তো ডাটা স্ট্রাকচার পর্যন্ত পড়ে আসছি, আমার মনে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ছিল দুইটা, একটা হলো স্ট্রাকচার, একটা হলো ফাংশন, ঠিক না? তার মধ্যে হলো আবার স্ট্রাকচার এখন এক্সটেনশন ভার্সন চলে আসছে। শোনো এখানে তোমাদের মানে আমি জানি না স্ট্রাকচার কেন তোমাদের ভয় লাগে, বাট স্ট্রাকচার নাথিং এলস হচ্ছিল হলো একটা কম্পোজিট অফ মানে কম্পোজিট ভেরিয়েবল, যে ভেরিয়েবলগুলোকে তুমি হচ্ছে হলো আগে একটা সিঙ্গেল আইএনটি এ ডিক্লেয়ার করে এর মধ্যে ভেরিয়েবলটা রাখতা, এখন হচ্ছে হলো ওই আরেকটা ভেরিয়েবল অ্যাড করতে হয় ওই যে স্ট্রাকচারের নামটা, মানে স্ট্রাকচারের যে ভেরিয়েবল নামটা, তারপর ডট দিয়ে অ্যাক্সেস করতে হয়। তো তুমি যেটা আগে এ দিয়ে অ্যাক্সেস করতা, এ ইকুয়াল 5 লিখতে, এখন লিখতে হবে st.a ইকুয়াল 5। তো সেম এখানে, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস, তোমাদের মানে মোটামুটি যে সিটিগুলো হয়, ঠিক আছে, মানে আর 2-3টা ক্লাস হওয়ার পরে তোমরা হচ্ছিল ফার্স্ট সিটি কোশ্চেন সলভ করতে পারো। প্লিজ বাসায় যে কোশ্চেনগুলো সলভ করো, মানে যদি এরপর প্রবলেম থাকে কোশ্চেনগুলো নিয়ে এসো, মানে আমি কাউন্সিলিং আরও সলভ করে দেবো, আমাদের যদি টাইম থাকে ক্লাসও আমি সলভ করে দেবো। বাট যে হঠাৎ করে এখানে আসবা, হঠাৎ করে কোশ্চেন দেখবা, তখন আমার হচ্ছে হলো ঘাবড়ে যাবা। আর অনেক সময় হচ্ছে হলো তোমরা তো ওই কোশ্চেনগুলো আমি তোমাদের হয়তো কিছু হিন্ট দিয়ে দেবো, কিছু বলে দেবো, তোমাদের মানে গত 3 সেমিস্টার ধরে এই জিনিসটা একটা ট্রেন্ড চলে গেছে। মানে ফার্স্ট সেমিস্টার মানে আমি সামার থেকে লিখছি, সামারের স্টুডেন্টের কোশ্চেন ছিল যে স্যার স্প্রিংয়ের কোশ্চেন ইজি হয়েছিল, ফলের কোশ্চেন ছিল যে স্যার সামারের কোশ্চেন ইজি ছিল। এবার তোমরা স্প্রিং আবার তোমার এবার বলবো স্যার ফলের কোশ্চেন ইজি ছিল, মানে একে কন্টিনিউয়াসলি হয়, ঠিক আছে? আসলে এটা হচ্ছে তোমাদের সাইকোলজিক্যাল ব্যাপার, কারণ হচ্ছে হলো তুমি ওই কোশ্চেনটা সলভ করছো, সলভ করার পরে তোমার তো ওই কোশ্চেন ইজি লাগবেই, কারণ তুমি যখন নতুন আমার কোশ্চেনটা দেখবা আর একটা কোশ্চেন দেখবা তখন তো তোমার হার্ড লাগবে। আর যাই হোক কোশ্চেনগুলো একটু সলভ করো, বুঝে সলভ করো, ওই লাস্ট পয়েন্টের জন্য যদি কোশ্চেন রেখে দাও যে পরীক্ষার আগের রাতে কোশ্চেন সলভ করবো, আমি মনে হয় না পারবো। ওকে, সো আমরা এখন একটা নতুন একটা ক্লাস তৈরি করি।
ধরো একটা বক্স নামে একটা ক্লাস তৈরি করি, সেখানে আপাতত পাবলিক, এটা মনে রাখো যে সামথিং পাবলিক একটা কাজ করতেছে, আমরা নেক্সট এগুলো দেখবো। উইথ পাবলিক ডাবল হাইট সো এখানে আমাদের জাস্ট একটা ক্লাস তৈরি করলাম, যে ক্লাসটা হলো মানে জাস্ট তিনটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে উইথ হাইট ডেপথ। সো আপাতত চিন্তা করো যে এখানে এই উইথ হাইট ডেপথ তিনটা ভেরিয়েবল জাস্ট মানে সরি পাবলিক, যে এই যেখানে আমি যে পাবলিকগুলো তৈরি করছি, পাবলিকগুলো কোনো একটা কাজ করতেছে। যারা অলরেডি ভিডিও দেখছো তারা হয়তো পরবর্তীতে রিভিশন দিতে পারবো, আমি এটা পরবর্তীতে আসবো। বাট আমাদের ধরে নাও এটা কোনো একটা ম্যাজিক্যাল কাজ করে। সো আমি তিনটা জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আমাদের ধরে নাও যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে পাবলিক লিখতে হবে। সো আমার এখন কি করতে হবে যে এটার একটা করসপন্ডিং, এটা তো একটা ক্লাস, তো আমি এটা নিয়ে তো কাজ করতে পারবো না, এটাকে আমার একটা অবজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে? সো অবজেক্ট তৈরি করার জন্য আমি এখন সলিউশন ক্লাস যাই। এখানে আমি বক্স ঠিক আছে, তো সিম্পলি আমি একটা ভেরিয়েবল একটা অবজেক্ট তৈরি করে নিলাম। সো এই যে নিউ দিয়ে আমার তৈরি করতে হবে, যে আমার সিমনে এক লাইনে তৈরি করে নিলাম। সো আমার হলো বক্স ক্লাসের অবজেক্টটা হচ্ছিল বক্স 1। এখন আমি এটার মধ্যে মনে করব যে আগের মতো আমি ভেরিয়েবলগুলো যদি সেভ করতে চাই, তাহলে বক্স 1 ডট উইথ ইকুয়াল টু 10 দিলাম, দেন box 1 dot height equal to 15, box 1 dot depth equal to 5. So something এরকম আমি ভ্যালুগুলো সেভ করে দিলাম। সো এই লিঙ্কটা আগে আমরা যেভাবে দেখছি যে যেভাবে ডট দিয়ে আমরা অ্যাক্সেস করা। এখন দেখো আমি যদি বক্স ক্লাসে একটা মেথড আমি যদি ডিক্লেয়ার করি, সে পাবলিক ডাবল ক্যালকুলেট এরিয়া, যেটা জাস্ট আমাকে এরিয়াটা ক্যালকুলেট করে দিবে। ডাবল এরিয়া ইকুয়াল টু উইথ ইন্টু হাইট ইন্টু ডেপথ, রিটার্ন এরিয়া, ঠিক আছে? সো এটা জাস্ট সরি এটা জাস্ট হচ্ছিল একটা মেথড, যে দ্যাট ইজ একটা ফাংশন, যেটার মধ্যে হচ্ছিল আমার এই ক্লাসের যে ভেরিয়েবলগুলো আছে উইথ হাইট ডেপথ, এগুলো ইউজ করে আমরা একটা এরিয়া ক্যালকুলেট করলাম, দেন আমরা এটা রিটার্ন করে দিলাম, ঠিক আছে? সো যে কল করবে সে হচ্ছিল এগুলা একটা মানে ক্যালকুলেশন করে একটা এরিয়া পাবে। সো আমরা তো এখন সলিউশন ক্লাসের মধ্যে আমি তো অলরেডি ভ্যালুগুলো সেট করে দিয়েছি। তো এখন আমি যদি এরিয়াটা প্রিন্ট করি, সো ধরো আমি ডাবল এরিয়া 1 নিলাম, দেন বক্স 1 ডট ক্যালকুলেট এরিয়া, এস আউট এরিয়া 1, ঠিক আছে? সো ফার্স্টে আমরা একটা বক্সে একটা ভেরিয়েবল অবজেক্ট ডিক্লেয়ার করলাম। সো অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় কিভাবে? বক্সের নাম মানে ওই ভেরিয়েবলের নাম ইকুয়াল টু নিউ বক্স, দেন আমি ভেরিয়েবলগুলো সেট করলাম, এরপরে এরিয়াটা মানে ওইটা কল করে আমি এরিয়াটা নিয়ে আসলাম। সো আমরা নরমালি হলো আগে যে কল করতাম একটা মেথডকে, বাট এখানে কল এরিয়া ফাইলের মধ্যে আছে, কোথায় এটা বক্সের মধ্যে, সেই বক্সের মধ্যে আমার নিয়ে আসতে হবে। দ্যাট মিন্স বক্সের একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, তারপর ডট দিয়ে আমি অ্যাক্সেস করব। একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু জেনারেলি আগে এরকম দুটা মাল্টিপল ফাইল নিয়ে কাজ করতাম না, আমরা হলো একই ফাইলের মধ্যে সব কোড লিখে রাখতাম, তারপর হলো ওখান থেকে একটা মেথড দিয়ে কল দিতাম সামথিং এরকম। এখানে কিন্তু আমি মাল্টিপল ক্লাসের মধ্যে কাজ করতে হবে। মাল্টিপল ক্লাস মানে কি? মাল্টিপল ফাইল। জেনারেলি আমরা আপাতত চিন্তা করো যে একটা ক্লাস একটা ফাইলের মধ্যে থাকবে, আমরা পরবর্তীতে দেখবো যে একই ফাইলের মধ্যে মাল্টিপল ক্লাস তৈরি করা যায়, বাট আপাতত চিন্তা করো যে একটা ক্লাসের মধ্যে মানে একটা ফাইলের মধ্যে একটা ক্লাস থাকবে। সো আমরা কি অন্য ক্লাস যেখানে একটা অন্য জায়গায় ডিক্লেয়ার করা আছে সেটা আমি এখানে নিয়ে আসতেছি। এটা কিন্তু আমরা সিএম এ পড়ছিলাম, বাট আমরা নিজেরা হাতে কোড করে নিই। ফর এক্সাম্পল SEO.in, সেটা তো অন্য একটা ফাইলে লেখা থাকতো, আমি তো এটাকে ইনক্লুড করে নিয়ে আসতাম। যেমন আমরা কত ক্লাস দেখছি, স্ক্যানার এটা অন্য একটা ক্লাস, এটা অন্য একটা জায়গায় লেখা আসে, যেটা কোথায় জাভা প্যাকেজ মানে জাভা ফোল্ডারের মধ্যে, জাভা যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি ফোল্ডারের মধ্যে ইউটিল নামে আরেকটা ফোল্ডার আছে, তার ভিতরে একটা স্ক্যানার ক্লাস আছে, সেই ক্লাসটাকে আমি নিয়ে আসছিলাম, তার একটা অবজেক্ট তৈরি করছিলাম, সেটা দিয়ে আমি কোনো কাজ করছি। সেম এখানে আমি বক্স ক্লাসটা আমি এখানে সলিউশন ক্লাস মধ্যে নিয়ে আসছি, বাট এখানে আমার কোনো ইম্পোর্ট করতে হয় নাই।
কারণটা কি? স্ক্যানারের জন্য ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়েছিল না, বক্সের জন্য তো ইম্পোর্ট করতে হলো না। দুইটা হচ্ছে একই প্যাকেজের মধ্যে আছে। সো একই প্যাকেজের মধ্যে যদি ক্লাস থাকে তাদের জন্য ইম্পোর্ট করতে হয় না। আর তুমি যদি অন্য কোনো জায়গা থেকে আরেকটা ক্লাস আনতে চাও, সে আমি হচ্ছে হলো যদি এই বক্সটা ইউজ না করে আমি যদি হচ্ছে হলো যেমন আমি হলো সেকশন এসজি এর মধ্যে হলো একটা মানে বক্স ক্লাস তৈরি করছিলাম, সেটা যদি ইম্পোর্ট করতে চাই তাহলে ইম্পোর্ট কম ডট এসএ ডট ওপি থিওরি সেকশন এসজে ডট লেকচার 3 ডট বক্স। সো তখন আমার ইউজ হলে এ বক্সটা ইউজ হতো। আবার এই বক্সটা ইউজ করলে আবার আমি ডট অ্যাক্সেস করতে পারতাম না, কারণ ওখানে আমি আরেকটা মানে প্রসিডিউরের কাজ করছি না। কথা বোঝা গেছে? সো আমি এভাবে চাইলে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, যেটা আমার পুরো ফুল প্যাকেজ পাথটা আমি দিয়ে দিচ্ছি, যেটা হলো আমরা আগেরটাই দিয়েছিলাম হচ্ছে জাভা ডট ইউটিল ডট সামথিং। এখন কিন্তু আমার ক্লাস এই প্যাকেজের মধ্যে সলিউশনটা যে প্যাকেজের মধ্যে আছে, যে বক্সটা আছে, এই বক্সটা কিন্তু ইউজ করতেছে না। আমি স্পেসিফিকলি তাই বলে দিচ্ছি আমি অন্য একটা বক্স ইম্পোর্ট করে নিয়েছি। বুঝা গেছে? আর ওই বক্সের মধ্যে ডট অ্যাক্সেস করা যায় না, এই জন্য ইরোর দিতেছে। আমি এখন যদি এটা ডিলিট করে দিই, ওটা আমরা দেখবো যে কেন ইরোর দেয় এগুলো। ঠিক আছে? সো এটা হলো একটা ক্যালকুলেশন করে প্রিন্ট করবো। জাস্ট আমি একটু রান করে দেখি। সো এটা একটা এরিয়া প্রিন্ট করছে। এখন ধরো আমি এটাকেই ওই যে একটা মানে ওই যে এটা মাল্টিপ্লাই করে যে রেজাল্ট আসে সেটা আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি। এখন ধরো আরেকটা আমি বক্সের অবজেক্ট তৈরি করি। সো সেম আমি এটাকে সরি এখানে এগুলো সব 2 করে দেই। তাহলে আমরা দুইটা বক্সের ক্লাস আমি অবজেক্ট তৈরি করলাম, একটা বক্স 1 একটা বক্স 2, দেন ওটা ক্যালকুলেট এরিয়া ক্যালকুলেট। এখন জাস্ট একটু দেখো আমি এখানে যদি এগুলাকে কমেন্ট আউট করে দিই তাহলে এখানে কত প্রিন্ট হবে? এখানে এখানে কি প্রিন্ট হবে? আচ্ছা, এটা হচ্ছে হলো মানে এগুলো কি ডাবল ভেরিয়েবল। জেনারেলি আমরা দেখতে কি এটা ভিতরে আমি বক্স 1 তৈরি করছি, বাট বক্স 1 এর ভিতরে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোর মধ্যে কি ভ্যালু হবে এগুলো আমি কোনো কিছু সেট করছি, স্পেসিফাই করছি। জেনারেলি আমরা সিতে দেখতাম হলো এগুলো হচ্ছে হলো গার্বেজ ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজেশন, বাট জাভার মধ্যে এগুলো হচ্ছে হলো 0 দিয়ে ইনিশিয়ালাইজেশন জেনারেলি। বাট এটা সিওরিটি না, মানে এনশিওর করা যাবে না যে এটা 0 দিয়ে সবসময় ইনিশিয়ালাইজ হবে, বাট অলমোস্ট মানে সব এইগুলোর মধ্যে আমরা একটা কনভেনশন ফলো করি যেটা হলো বাই ডিফল্ট এটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে। সো আমি এখন যদি এটা কল করি তাহলে এগুলো কি সবগুলোর মধ্যে 0 পাবে। আর ক্যালকুলেটরে যখন আমি কল করব ক্যালকুলেটরের ভিতরে যে উইথ হাইট আছে সবগুলোর মধ্যে 0 আছে, মাল্টিপ্লিকেশন করে আমার কি 0 রিটার্ন করবে। কথাটা বোঝা গেছে? সো এখন এই যে আমার এটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবা, আমি তো এখানে কি করছি বক্স 1 তৈরি করছি, ঠিক আছে? বক্স 1 এর জন্য কিন্তু এরকম একটা আমার স্পেস তৈরি হয়ে গেছে মেমোরিতে, যেখানে মধ্যে 3টা ভেরিয়েবল আছে। আমি সংক্ষেপে লিখলাম WHD ক্যালকুলেট এরিয়া, একটা মেথড আছে WHD ক্যালকুলেট এরিয়া। এটার মধ্যে হচ্ছে 10 15 5 0 0 0 box 1 box এরকম কিন্তু দুইটার জন্য আলাদা আলাদা তৈরি হয়ে গেছে, সেপারেট। এটা এইভাবে চিন্তা করো না যে একই ক্লাস থেকে তৈরি হচ্ছে দেখে তাদের মধ্যে কোনো কিছু শেয়ার আছে। হ্যাঁ শেয়ার আছে, ওটা স্ট্যাটিক আমরা একটা কিওয়ার্ড আছে না, ওটা দিয়ে যদি কিছু তৈরি করি ওখানে শেয়ার হয়, ওটা আমরা নেক্সটে দেখবো। বাট আপাতত চিন্তা করো ক্লাসের মধ্যে কোনো সময় শেয়ার হয় না। তুমি একটা ক্লাস অবজেক্ট তৈরি করবে, এটা সম্পূর্ণ ফুললি আলাদা। এটার ভিতরে যে একটা ভেরিয়েবল আছে এটার সাথে আরেকটা ভেরিয়েবলের ইন্টারনাল ভেরিয়েবলের সাথে কোনো মিল নাই। তুমি একটার মধ্যে আপডেট করলে ওটার মধ্যে আপডেট হবে, অন্যটার মধ্যে আপডেট হবে না, ঠিক আছে? এগুলো কিন্তু দুটা সেপারেট স্পেস। সো তোমাদের যদি পরীক্ষার সময় যে কোনো ইনপুট আউটপুটের কোড মানে কোশ্চেন আসে তখন কিন্তু এরকমভাবে একটা
মানে যখন একটা অবজেক্ট তৈরি করতেছে তখন এরকম একটা বক্সের মধ্যে তৈরি করে নিতে পারবে। মেথডগুলো ডিক্লেয়ার করার দরকার নেই, জাস্ট ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে রাখতে পারো যে কীভাবে আপডেট হচ্ছে এটা দেখার জন্য। হ্যাঁ, তুমি যদি মাথায় চিন্তা করতে পারো মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। বাট তোমরা অনেকেই যারা একটু উইক তারা এভাবে করতে পারবে। তো তোমরা অনেকেই সবাইগুলো শর্টকাট করতে চাও, ওই সময় কিন্তু ভুল হয় বেশি। যাই হোক, সো তাহলে আমরা দেখলাম যে আমরা যদি ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ না করি তাহলে সেটা অটো 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। আচ্ছা, এখন যে ইনিশিয়ালাইজেশনের কাজটা আমরা এখানে কি দিয়ে করলাম, ডট দিয়ে আমরা অ্যাক্সেস করে ইনিশিয়ালাইজ করলাম, কোনো একটা ভ্যালু রাখলাম, ঠিক আছে। এখন দেখো এই সেম কাজটা এটা কি বারবার আমাকে লিখতে হইতেছে না, ডট দিয়ে লিখতে হইতেছে না। তাহলে আমার কি প্রত্যেকবার একটা অবজেক্টের 3টা জিনিস ইনিশিয়ালাইজ করার জন্য আমাকে 3টা করে লাইন লিখতে হইতেছে। এখন এটাকে কমায় কি একটা লাইনে নিয়ে আসা যায় না? যারা আমার ল্যাব করছো তারা অ্যান্সার দিবা না, আমার যারা ল্যাব করছো তারা অ্যান্সার দিবা না। এক্স্যাক্টলি। তো আমি একটা মেথড ডিক্লেয়ার করলাম, ওটার ভিতরে যেটার ভিতরে প্যারামিটার দিয়ে আমি পাস করে দেবো ভ্যালুগুলো, সে ওটা সেভ করে রাখছে। সো সে ধরো আমি বক্স ক্লাসের ভিতরে একটা মেথড লিখলাম, অ্যাগেন পাবলিক ধরো ভয়েড ইনিট ডাবল WH_D, so width equal to W, height equal to H, depth equal to দেখো। সো আমার হচ্ছিল এখানে 3টা ভেরিয়েবলের মধ্যে আমি একটা হচ্ছিল মেথড ডিক্লেয়ার করলাম, যেহেতু এটা জাস্ট ইনিশিয়ালাইজ করবে, মানে বাইরে থেকে আমি কিছু ভ্যালু পাস করে দিব, দেন ইট উইল ইনিশিয়ালাইজ ইন্টারনাল ভেরিয়েবল। সো এটা তোমাদের রিটার্ন টাইম আমার দরকার নেই, কারণ আমি এর কাছ থেকে রিটার্ন কিছু এক্সপেক্ট করতেছি না। যেমন এটার কাছে আমি রিটার্ন এক্সপেক্ট করতেছিলাম, কারণ সে আমাকে একটা ক্যালকুলেশন করে আমাকে একটা এরিয়া রিটার্ন করে দেবে, বাট এখানে তোমার কোনো কিছু রিটার্ন করার দরকার নেই। তো এই জন্য আমি কি করতেছি, পাস করে দিয়েছি, এটা রিটার্ন টাইম ভয়েড, আমি যে ভ্যালুগুলো পাস করতেছি তার করসপন্ডিং ইন্টারনাল ভেরিয়েবলগুলোর মধ্যে আমি সেভ করে রাখছি। তাহলে কি আমি এই ভ্যালুগুলো এখন পাস করে দিলে কি ওখানে ভ্যালু সেভ হয়ে যাবে। সো এর জন্য এখন আমি কি করতে পারি, এখানে এই 3টা যেটা আমি কল করছিলাম সেভাবে কল না করে বক্স 1 ডট ইনিট দিয়ে যদি কল করি, সেখানে মনে করো 10 1 5, এখন কি হবে, উইথের মধ্যে 10 সেভ হবে, ইয়ের মধ্যে হাইটের মধ্যে 1, ডেপথের মধ্যে, ঠিক আছে। সো তাহলে আমি 2টা ওয়ে দেখলাম, একটা হচ্ছে হলো ডট দিয়ে ইনিশিয়ালাইজ করে, আর একটা হচ্ছে হলো মেথড দিয়ে। সো এগুলো অলমোস্ট আমাদের কি স্ট্রাকচারের মধ্যে সিমিলার, কারণ স্ট্রাকচারও আমরা কাইন্ড অফ এরকম করে আসছি, ঠিক আছে। এখন দেখো এটার মধ্যে একটা প্রবলেম আছে, সে ধরো আমি এই লাইনটা এখানে না লিখে এখানে লিখলাম, তাহলে এরিয়া কত প্রিন্ট হবে, 0। কারণ কি সে এই লাইনটা যখন এক্সিকিউট করবে, এই লাইনটা যদি আমি শিফট করে এখানে নিয়ে আসি, এই লাইনটা যখন এক্সিকিউট করবে তখন কি উইথ হাইট ডেপথের মধ্যে কোনো ভ্যালু পাবে, 0 পাবে। সো একটু মাল্টিপ্লিকেশন করলে সে 0 রিটার্ন করবে, সো এরিয়া হবে 0। তাহলে কি কাজ করবে। সো এর জন্য আমরা এখানের মধ্যে সিউরিটি দিতে পারছি না যে আমরা যখন ভ্যারিয়েবলটা মানে ক্রিয়েট হবে তখন একটা প্রি ডিফাইন্ড কিছু ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ হবে, কারণ আমি এই লাইনটা তো সরাই নিয়ে আসতে পারি। মানে কথাটা হচ্ছিল, মানে আমি যদি একটা প্রোডাক্ট একই সাথে যদি থাকে, ফর এক্সাম্পল তুমি মনে করো বাসা থেকে অনেক সময় সকালবেলা আমরা আসার সময় অনেক কিছু ভুলে যাই, আসার সময় নিয়ে আসার জন্য, মানে ফর এক্সাম্পল তোমাদের একটা থাকে যে অ্যাসাইনমেন্ট ভুলে গেছি, এখন এইটা যদি তোমার শরীরের সাথে স্টিকার দিয়ে লাগায় রাখতাম তাহলে ভুলতা, ঘুম থেকে উঠলে তুমি আসলে তোমার অ্যাসাইনমেন্ট আসবে, কাইন্ড অফ এরকম, ঠিক না। সো এখন কিন্তু আমরা এটা কাইন্ড অফ স্টিকার মতো করি, আমাদের মাথায় আমাদের একটা পাসওয়ার্ড থাকে, এখানে আসি যদি ড্রপ বক্স অ্যাপ করা থাকে আমি পাসওয়ার্ড ওপেন করে আমি নিতে পারি। সো কিন্তু এটা কাইন্ড অফ আমাদের স্টিকারের মতো নিয়ে আসতেছে। সো কিন্তু এখন যদি এটা ডিসক্রিট থাকতো, আলাদা তোমার টেবিলের উপরে থাকতো, তাহলে কি চান্স আছে যে ওইটা হচ্ছে হলো মানে বাসায় রেখে আসা, ঠিক আছে। সো এখন সেম কাজটা কিন্তু এখানে হচ্ছে, এই দুটা কিন্তু আলাদা লাইন। আমি কিন্তু সিউরিটি বলতে পারতেছি না যে আমি হয়তো লিখলাম এটা পরে, তুমি বলতে পারো যে আমি তো পরের লাইন লিখবো, আমি শিওর জানি যে এর মাঝখানে লাইন লিখবো না, বাট কে জানে যে, কারণ একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে এখানে একজন শুধুমাত্র কোড করে না, এখানে অনেকে কোড করে।
ফলে যেমন তুমি যখন টিমে প্রজেক্ট করতে যাবা, তুমি আমরা জেনারেলি আমরা টিম প্রজেক্ট করতে গেলে একজনে কোড করি, আরেকজন হচ্ছিল পাশে বসে বসে চেয়ার আপ করি। কিন্তু নর্মালি যখন কোড করতে যাই তখন কিন্তু আমরা 3-4 জন মিলে কোড করি। তখন কোড করতে গেলে কি হয়, মনে করি আমি একটা কোড করে দিলাম, সো আরেকজনকে তো বুঝতে হবে যে এখানে আমি কী কাজ করতেছি। এখন সে যদি না জানে, অথবা সে জানছে যে সে তালাদানে লিখছে, আমি মাঝখানে দিয়ে দিই, কারণ কি আমি তো সিকুয়েন্সিয়াল অর্ডার অনুসারে যাচ্ছে, সো এটা তো ইনিশিয়ালাইজ করতেছে। সো সে হয়তো চেঞ্জ করে দিতে পারে, জেনারেলি চেঞ্জ করার কথা না, আবার চেঞ্জ করে দিতে পারে, সো রিস্ক আছে। সো এটার জন্য একটা ভালো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা কনস্ট্রাক্টর দিয়ে করতে পারি। কনস্ট্রাক্টরটা এই মেথডের মতনই, সেম এই মেথডের মতনই, বাট এটা একটা স্পেশাল মেথড, যে মেথডটা হচ্ছে হলো অবজেক্টটা যখন কনস্ট্রাক্ট হবে ওই সময় সাথে সাথে কল হয়ে যাবে। সো এর মাঝখানে আর কেউ কল হইতে পারবে না। কনস্ট্রাক্টর অবজেক্টটা যখন ক্রিয়েট হবে তখনই কনস্ট্রাক্টরটা অটো কল হয়ে যাবে। এখনো কল হইতেছে, এই যে এখানে এটাই কনস্ট্রাক্টর, এটা কল হয়ে যেতেছে। এটা কি মেথডের মতন না? মেথড আমরা এভাবে কল করি না, নাম ব্র্যাকেট। এখন এটা কিন্তু আমি কোনো জায়গায় ডিক্লেয়ার করছি, বক্স এরকম ব্র্যাকেট দিয়ে কোনো মেথড ডিক্লেয়ার করছি? আসলে ব্যাকগ্রাউন্ডে এরকম একটা তৈরি হয়ে আছে। ওটা আমি যখন ইনহেরিটেন্স দেখতে যাবো তখন দেখবা যে আসলে এরকম একটা মানে ফাঁকা কনস্ট্রাক্টর তৈরি হয়ে আছে। বাট চাইলে তুমি এই ফাঁকা কনস্ট্রাক্টর নিজে তুমি ক্রিয়েট করে দিতে পারো। কীভাবে? জাস্ট নর্মাল আমরা যেরকম ভেরিয়েবল মানে মেথড ডিক্লেয়ার করি, মেথড ডিক্লেয়ার করতে গেলে কী করতে হয়, আমাদের পাবলিক কিওয়ার্ডটা এখন আমার ধরো দিতে হবেই, মাস্ট। নেক্সট ক্লাসে এই ক্লাসে হয়তো টাইম পাবো না, নেক্সট ক্লাসে আমরা ডিসক্রাইব করবো কেন। বাট এটাকে রিটার্ন টাইপ দিতে হয়, এটা নাম দিতে হয়, কিছু প্যারামিটার থাকলে প্যারামিটার দিতে হয়, প্যারামিটার না থাকলে ফাঁকা। যেমন ক্যালকুলেট এরিয়া, এটা মধ্যে প্যারামিটার নিয়ে ফাঁকা দিচ্ছি, বাট একটা রিটার্ন টাইপ দিতে হয়, নাম দিতে হয়, ভিতরে একটা বডি থাকে। কনস্ট্রাক্টরের মধ্যে আমি কনস্ট্রাক্টর কী করতেছি, ইনিশিয়ালাইজ করতেছি না। কনস্ট্রাক্টর দিয়ে তো খালি ইনিশিয়ালাইজ করবো ভেরিয়েবল, ওটার ভিতরে যে ভেরিয়েবলগুলো আছে ওটাকে পার্টিকুলার কোনো ভ্যালু দিব, কিছু ইনিশিয়ালাইজ করবো, কিছু কাজ করবো। ওটা থেকে কোনো সময় রিটার্ন এক্সপেক্ট করবো না, ওই কিছু রিটার্ন করবে না, ওই জাস্ট কনস্ট্রাক্ট করার সময় তোমাকে ইনিশিয়ালাইজেশনের ব্যবস্থা করে দিবে। ঠিক আছে? সো এর জন্য এটার মধ্যে কোনো রিটার্ন টাইপ নেই, ইভেন তোমাকে ভয়েড লিখতে হবে না। সো আমি জাস্ট কি লিখবো, পাবলিক দেন নাম, নামটা দিতে হবে ক্লাসের নামে সেম। সো কনস্ট্রাক্টর এমন একটা মেথড যার নাম হবে ক্লাসের নামে সেম। সো আমি এখানে বক্স একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, সো তোমার কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেছে। এটা হলো ফাঁকা কনস্ট্রাক্টর, মানে কোনো প্যারামিটার নেই। এটা জেনারেলি থাকে না, মানে এটা হলো হিডেনলি ব্যাকগ্রাউন্ডে থাকে একটা। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে হলো ইনহেরিটেন্স করার সময় আমরা দেখবো, বা আপাতত তুমি নিজেও এটাকে তৈরি করতে পারো। মানে আমি একটু আগে বললাম না যে ব্যাকগ্রাউন্ডে আরেকটা কনস্ট্রাক্টর ছিল, ফাঁকা কনস্ট্রাক্টর, যেটা হলো যে ওই যে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করতেছিল। কে ইনিশিয়ালাইজ করতেছিল? জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করার জন্য কেউ তো ছিল, তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ছিল। এটা আমরা ইনহেরিটেন্স দেখার সময় দেখবো যে ফাঁকা কনস্ট্রাক্টর কীভাবে আসে। বাট তুমি যদি এবার ডিক্লেয়ার করে দাও তাহলে হয় কি, ওই যে আগে যেটা ছিল সেটা হাইড হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? এই যে আমরা মনে করো সামনে আরেকটা আমি ব্যারিয়ার তৈরি করে দিলাম, তাহলে কি ব্যাকগ্রাউন্ডটা কল হবে না, তুমি যেটা তৈরি করে দিচ্ছ সেটাই কল হবে। সো এটার ভিতরে এখন তুমি মেথডের মধ্যে যা মানে করো, তুমি ক্যালকুলেশন করো অথবা যা কিছু তুমি তৈরি করো মানে লেখো, এখানে সেম সব কিছুই লিখতে পারবা, এক্সেপ্ট জাস্ট তুমি কিছু রিটার্ন করতে পারো। দ্যাটস ইট। তুমি যদি এখানে কোনো ক্যালকুলেশন করতে চাও, তুমি যদি কোনো ইফ স্টেটমেন্ট লিখতে চাও, কোনো ফর লিখতে চাও, কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাও, তুমি ইন্টিজার একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাও, এনিথিং ইউ ক্যান ডু, বাট জাস্ট রিটার্ন করা যাবে না। সো এটা কিন্তু একটা মেথড, মেথডের মধ্যে সব কাজ করা যাবে। তুমি মেন মেথডের মধ্যে যেমন করো, এখানে স্ক্যানারও নিতে পারবা, স্ক্যানার নিয়েও তুমি ইনপুট নিতে পারবা, সব কাজ এখানে করতে পারবা। জাস্ট একটা কাজ করতে পারবা না, সেটা হচ্ছে হলো রিটার্ন। বুঝা যাবে? অনেক সময় আমরা চিন্তা করি যে কোনো স্ট্রাকচার এটা মনে খালি ইনিশিয়ালাইজ করবে, মানে ভেরিয়েবল কিছু ভ্যালু রেখে দিবে না। তুমি এখানে প্রিন্টও করতে পারবা, ইনপুটে নিতে পারবা, ফাইল ওপেন করতে পারবা, এনিথিং ইউ ক্যান ডু এক্সেপ্ট ইউ ক্যান নট রিটার্ন এনিথিং। কিচ্ছু রিটার্ন করতে পারবা, ঠিক আছে? কারণ এটা রিটার্ন টাইপই নেই। বুঝা গেছে? সো ধরো একটু, সো আমি ধরো এই ভ্যালুগুলোকে সবগুলোকে 10 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিই, হাইট ইকুয়াল টু 10, ডেপথ ইকুয়াল টু 10। সো আমি সে ধরলাম আমার 10 দিয়ে মনে চাইলো আমি ইনিশিয়ালাইজ করবো, অথবা সে তোমার ধরো কোম্পানি স্পেসিফিকেশন হচ্ছে হলো যে কোনো সময় একটা বক্স তৈরি হলে সেই বক্সের উইথ হাইট 1 হবে অ্যাটলিস্ট, মানে যেটা একদম কোনো কিছু আমি স্পেসিফিকেশন দিব না, মিনিমাম হচ্ছিল 1 সাইজের একটা তৈরি করবো। সো বোঝা গেছে? এখন আমি যদি একটু সলিউশন ক্লাসের মধ্যে যাই, এখানে যদি আমি এটাকে অফ করে দিই, তাহলে কি আমার কোনো ভ্যারিয়েবল এখানে ইনিশিয়ালাইজ হয়েছে?
আগে কি প্রিন্ট হতো এখানে 0, এখন তুমি দেখো এখন দেখবা 1 প্রিন্ট হচ্ছে, কারণ যে 1 1 1 1 আমি রেখে দিছি, ঠিক আছে। সেটা হলো কনস্ট্রাক্টর। এটা হ্যাঁ হ্যাঁ পাবলিক আর ওইটার নাম দিবা আর হ্যাঁ, আর কোনো কিছু নেই। এইটা তো মানে যেটা প্যারামিটার ছাড়া আর যেটা কনস্ট্রাক্টর, হ্যাঁ, এটার মধ্যে কোনো প্যারামিটার নেই। সো বুঝা গেছে কনস্ট্রাক্টর জিনিসটা কি? সো আমি আবার এক্সপ্লেন করি। কনস্ট্রাক্টর ইজ এ মেথড, বাট স্পেশাল টাইপ অফ মেথড। দ্যার ইজ এ মেন টু ক্যারেক্টারিস্টিক। One is there is no return type. Second, the class name will be the same of their class. Method constructor name class name এর সমান হবে। তো এই দুইটা হলো মেন ক্যারেক্টারিস্টিক, আর কোনো ক্যারেক্টারিস্টিক। তো তুমি আর বাদ বাকি যে মেথডের মধ্যে যা করো সেম কাজই তুমি কনস্ট্রাক্টরের মধ্যে করতে পারবে। ওয়ান পাই তো। সো ভালো একটা কোশ্চেন করছো। সো আমি যদি এই যে সেম কাজটাই এই বক্স 1 এখানে যদি আমি করি, বক্স 2 ডট ক্যালকুলেট এরিয়া, এটা তো আমি এখানে এরপরে ইনিশিয়ালাইজ করছি। এখানে যদি তুমি প্রিন্ট করে দেখো, এখানে কত প্রিন্ট হবে? এখানে কিন্তু 1 1ই প্রিন্ট হবে। আগের গুলো না, বক্স 2 এর জন্য আলাদাভাবে ইনিশিয়ালাইজ হবে। এটা হলো বক্স 1 এর জন্য, এটা বক্স 2 এর জন্য। এটা কিন্তু এভাবে চিন্তা করো না যে বক্স 1 এর জন্য যেটা ইনিশিয়ালাইজ হয়েছে বক্স 2 এর জন্য সেই জন্য ইনিশিয়ালাইজ হয়েছে। এখন তুমি যদি চেঞ্জ করে দাও আবার চেঞ্জ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? আমি যদি এখানে আবার এখানে চেঞ্জ করে দেই, কন্ট্রোল শিফট 10, তাহলে কিন্তু এখানে 750 প্রিন্ট হইতেছে। কারণটা কি? এখানে হচ্ছে হলো আমার ফার্স্ট আমি ইনিশিয়ালাইজ করছিলাম, বাট পরে আবার এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমি এরিয়াটার জন্য আমার ক্যালকুলেট করব, তো ক্যাপিটাল ভ্যালু দিয়ে ক্যালকুলেট হবে। সেম এখানে আমি যখন তৈরি করতেছি সাথে সাথে ওই সময় 1 1 দিয়ে সেভ হয়ে যাচ্ছে। আমি যখন প্রিন্ট করতেছি তখন আবার হচ্ছে 1, আবার যখন আপডেট করে দিতেছি তখন আবার 750। ঠিক আছে? সো তুমি যখনই একটা অবজেক্ট তৈরি করবা, বক্স 1 হোক, বক্স 2 হোক, বক্স 3 হোক, প্রত্যেকটার জন্য একবার করে কনস্ট্রাক্টরটা কল হবে। এমন কনস্ট্রাক্টর কল হবে একবারই, এর থেকে বেশি বার কোনো সময় কল হবে না। যখনই আমি অবজেক্টটা কনস্ট্রাক্ট করব আমার কনস্ট্রাক্টরটা কল হবে। সো এই যে নামটাই কিন্তু কনস্ট্রাক্টর, আমার কনস্ট্রাক্ট করতেছে, আমার একটা অবজেক্ট কনস্ট্রাক্ট করার সময় এটা ইউজ হবে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। সো এখন দেখো আমরা এই পর্যন্ত যেটা দেখলাম যে কীভাবে একটা ফাঁকা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়, মানে প্যারামিটার ছাড়া একটা কনস্ট্রাক্টর। এটাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। মানে প্যারামিটার মানে কোনো কিছু না নিয়ে যদি তুমি ক্রিয়েট করো তাহলে সেটা বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। তুমি চাইলে প্যারামিটার সহ কনস্ট্রাক্টর তৈরি করতে পারো। প্যারামিটার সহ মানে হচ্ছে কি, যে দেখো আমি এখানে যখন ইনিট তৈরি করছিলাম তখন আমি কিছু প্যারামিটার দিয়ে দিয়েছিলাম। সো আমি তো সবসময় চাবো না যে 1 দিয়ে ইনিশিয়ালাইজ হোক অথবা বাই ডিফল্ট একটা 10 দিয়ে ইনিশিয়ালাইজ হোক। আমি তো ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু দিতেও চাইতে পারি, যেটা আমরা ইনিট দিয়ে একটু আগে করছিলাম। সো এরকম আমি প্যারামিটার সহ কনস্ট্রাক্টর আমি তৈরি করতে পারবো। মানে প্যারামিটার দিয়ে দিব, সেই প্যারামিটার সে নিয়ে সেভ করবে। ঠিক আছে? সো আমি সেম কাজটা আমি এখানে করি। আমি একটু কাজের সুবিধার জন্য এই ইনিটটা দিয়ে আমি করে ফেলি। একটা জিনিস খেয়াল করো, আমি যখন সেম এরকম রাখতেছি তখন কিন্তু ইনোট দিতেছে। ঠিক আছে? এটা হ্যাঁ আসতেছে। এখানে আমি হলো ফার্স্টে বক্স নাম দিলাম, এটা যেটা আমার ফার্স্ট স্পেসিফিকেশন ছিল। আমার কোনো রিটার্ন টাইপ থাকবে না, এটা হলো বক্স। সো আমার হলো এই যে প্যারামিটার সহ কনস্ট্রাক্টর। বুঝে গেছে? সো এই যে পাবলিকটা থাকলো, রিটার্ন টাইপ নাই, নাম হবে হলো ক্লাসের নামে সেম। তাহলে আমার কনস্ট্রাক্টরের কাজ ফুলফিল হলো। বাদ বাকি কাজ কি বলছি? সেম মেথডের মতন তুমি প্যারামিটার নিতে পারবা, সেভ করতে পারবা, ক্যালকুলেশন করতে পারবা, ভিতরের ফল লুপ লিখতে পারবা, ইফ লিখতে পারবা। জেনারেলি আমরা ফল লুপ লিখি না, বাট তুমি যদি চাও লিখতে পারো, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে? সেই যে কনস্ট্রাক্টর হয়েছে, এখন এটা কল করবো কিভাবে? সেম একটা মেথডের মতো। এখানে আমরা এতদিন প্যারামিটার দেই নাই, এখন আমি প্যারামিটার দিলাম। এখন যদি কল হয় তাহলে প্রিন্ট হবে কত? এখানে এরিয়া 10 × 10 500। ঠিক আছে? সো তাহলে দেখো এখানে আমি হচ্ছিল, এখন দেখো এখানে হলো একটা ফাঁকা কনস্ট্রাক্টর কল হচ্ছে, আবার এখানে হচ্ছিল
প্যারামিটার সহ কনস্ট্রাক্টর। এখন একটু এখানে দেখো, আমরা যে বক্স ক্লাসের মধ্যে সেম নামে দুইটা ভালো আছে না, আমরা একটু আগে কি দেখছিলাম, ইনিট সেম নামে রাখছিলাম না। আচ্ছা, এখানে সেম নামে দুইটা মেথড ডিক্লেয়ার করা যায়, দুইটা না একাধিক মেথড ডিক্লেয়ার করতে পারবা সেম নাম দিয়ে। বাট তুমি সেম নাম দিয়ে যদি কোনো মেথড ডিক্লেয়ার করতে যাও, তোমাকে অ্যাটলিস্ট এই প্যারামিটার যে পোর্শনটুকু আছে এখানে কিছু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবা? হয়তো একটার মধ্যে কোনো প্যারামিটার নাই, যেমন এটার মধ্যে প্যারামিটার নাই, আরেকটার মধ্যে প্যারামিটার আছে, আরেকটার মধ্যে প্যারামিটার হয়তো দুইটা আছে, আরেকটার মধ্যে প্যারামিটার তিনটা, আরেকটার মধ্যে চারটা, একটার মধ্যে 100টা, একটার মধ্যে 200টা, এরকম। তোমাকে আইদার প্যারামিটার নাম্বার চেঞ্জ করতে হবে অথবা তোমাকে প্যারামিটার টাইপ চেঞ্জ করতে হবে। সো তুমি যদি চাও তুমি আরেকটা এরকম কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে পারো। সে এখানে আমি দিলাম হচ্ছে ডাবলের জায়গায় সে দিলাম স্ট্রিং, আর এটা ধরো 5 দিয়ে দিলাম বাই ডিফল্ট। সো দেখো আমার এখন তিনটা কনস্ট্রাক্টর, একটা কনস্ট্রাক্টর হলো প্যারামিটার নাই, আরেকটা কনস্ট্রাক্টর হচ্ছে তিনটা, আরেকটা কনস্ট্রাক্টর তিনটা প্যারামিটার নিচ্ছে, বাট এর দুটোর মধ্যে দুইটা হলো ফার্স্টে ডাবল, আর এটার মধ্যে হচ্ছে হলো স্ট্রিং। সো সে ওখান থেকে যখন কল করবে, আমি যখন এই যে এখান থেকে কল করব, সে চেক করে দেখবে যে আমি যে প্যারামিটারগুলো পাস করতেছি কনস্ট্রাক্টরের মধ্যে সেটার সাথে কোন কনস্ট্রাক্টরের প্যারামিটারটা ম্যাচ করে, টাইপগুলো ম্যাচ করে কোথায় যাবে। সো আমি যদি এখানে 5 10 10 দেই তাহলে সে কি করবে, ডাবলটার সাথে কল করবে। বাট আমি যদি এখানে একটা স্ট্রিং দিয়ে দেই সে হ্যালো, তাহলে সে ওই কনস্ট্রাক্টরটা কল করবে যেটার মধ্যে হলো থার্ড প্যারামিটার হিসেবে স্ট্রিং আছে। কথাটা বুঝা গেছে? সো তুমি যে কোনো প্যারামিটারটাই কল মানে কনস্ট্রাক্টর কল করতে পারো, এরকম অনেকগুলো কনস্ট্রাক্টর লিখে রাখতে পারো, বাট তোমাকে অ্যাটলিস্ট এই প্যারামিটারের পোর্শনটুকুর মধ্যে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? এখন এই প্যারামিটারের পোর্শনটুকু যে চেঞ্জ করবা, রিটার্ন অনেক সময় রিটার্ন টাইপ যদি থাকে, আমি কি বলছি মেথডের মধ্যে কিন্তু সেম কাজ করতে পারবা। এই যে এই ইনিটের যে মেথডটা আছে সেই জায়গাও সেম কাজ আমি করতে পারবো। সো আমি যদি এখানে এটা কপি করে এখানে আমি যদি লিখি, এটা আইএনটি যদি করে দেই তাহলে কিন্তু হচ্ছে। তুমি কিন্তু এটা যদি চেঞ্জ করো রিটার্ন টাইপ, সে আমি ধর করে দেখি, এখানে কিন্তু আমি যদি প্যারামিটার চেঞ্জ করে দিচ্ছি দেখে কাজ করতেছে, বাট আমি যদি প্যারামিটার চেঞ্জ না করে অনলি যদি আমি এখানে রিটার্ন টাইপটা চেঞ্জ করে দিতাম তাহলে কিন্তু কাজ করবে না। সো আমার এটা কাজ করবে কোন সময়, যখন আমি প্যারামিটারের পোর্শনটুকু কাজ মানে চেঞ্জ করবো। তো এটা মনে রাখবা যে এই যে ফার্স্ট ব্র্যাকেট থেকে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ করো দেন তুমি একই নামে অনেকগুলা মেথড লিখতে পারবে। সো এটাকেই বলা হচ্ছিল মেথড ওভারলোডিং। ঠিক আছে? সো এখানে যে মেথড একই নামে আমি ডিফারেন্ট মেথড লিখতে পারি। সো এটা কল হবে কোনটার বেসিসে, আমি যখন কল করব যে ভ্যালুগুলো দিয়ে কল করব সেই ভ্যালুগুলোর টাইপটা কি সে ওই টাইপ দিয়ে ম্যাচ করে রাখবে। সো এটা কিন্তু পরীক্ষার মধ্যে কোশ্চেন আসতে পারে। আমি এরকম অনেকগুলো মেথড লিখে আরেকটা ক্লাস থেকে আমি হলো এরকম কয়েকটা মেথড আমি কল করে দিলাম, তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন মেথডটা কল হবে বেসড অন দা আমি যে কি প্যারামিটার দিয়ে কল করতেছি। ঠিক আছে? এরকম যদি অনেকগুলো কনস্ট্রাক্টর থাকে, একই নামে দিলাম, ভিতরে আমি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তো এই ভাষাটা কোনটার মধ্যে আমি লিখবো, তখন সে স্যার তো মানে চুজ করে নেবে, চেক করে যাবে কোন প্যারামিটার কোন কনস্ট্রাক্টর প্যারামিটার চেক করার সময় আমি তো সেটাই বললাম, না। আচ্ছা দেখো, সো এখানে আমি এটা কি নামটা কি বললাম, যেটা বলা হয় মেথড ওভারলোডিং, আর এটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। মানে এটাও মেথড ওভারলোডিং, বাট এই মেথডের তো আবার স্পেশাল নাম আছে, এর নাম হলো কনস্ট্রাক্টর। সো এটা হলো কনস্ট্রাক্টর ওভারলোডিং। বুঝা গেছে? একটা হলো মেথড ওভারলোডিং, আর একটা হচ্ছে হলো কনস্ট্রাক্টর ওভারলোডিং। ওটাও মেথড ওভারলোডিং, বাট ওটা হলো স্পেশাল নাম হলো কনস্ট্রাক্টর, তাহলে কনস্ট্রাক্টর ওভারলোডিং। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা একটু আসি হচ্ছিল পাবলিক প্রাইভেটের মধ্যে। আমরা হচ্ছিল সে এখন পর্যন্ত পাবলিক ডিক্লেয়ার করছি, এখন সে ধরো আমি এই পাবলিকগুলোকে সবগুলোকে প্রাইভেট করে দিই। ঠিক আছে? আমি এখানে প্রাইভেট করে দিলাম। এখন আমি যদি সলিউশন ক্লাসের মধ্যে যাই, দেখো তো এই জায়গায় ইরোর দিচ্ছি। তো আমি যদি এটার মধ্যে নিয়ে যাই তাহলে দেখো ইরোরটাও কি বলে,
with has a private access in box এটা হচ্ছিল পাবলিক প্রাইভেটের কাজ পাবলিক মানে হচ্ছিল তুমি বাইরে ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবা এই রুলগুলো কিন্তু সব এলিমেন্টের জন্য মেথড ক্লাস ভেরিয়েবল সবগুলো ক্ষেত্রে কারণ মেথড ভেরিয়েবল সব জায়গায় আমি হচ্ছিল পাবলিক প্রাইভেট ইউজ করি সো পাবলিক মানে হচ্ছিল তুমি বাইরে ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবা প্রাইভেট মানে হচ্ছিল তুমি বাইরে থেকে ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবা দ্যাটস ইট সো দেখো আমি এখানে যখন এই মেথডগুলোর মধ্যে ইউজ করছি এই যে উইথ হাইট এখানে ইউজ করছি নিচে আমি ক্যালকুলেট এরিয়ার মধ্যে উইথ হাইট ইউজ করছি কোনো ইউজ দিছে না কারণ হচ্ছিল প্রাইভেট দিলে তুমি একটা ওই ক্লাসের মধ্যে ইউজ করতে পারবা তোমার এটা হচ্ছে কি এই যে এখান থেকে ক্লাস শুরু হচ্ছে এই যে কার্লি ব্রেস ওপেন নিচে কার্লি ব্রেস ক্লোজ এর মধ্যে তুমি যে কোনো জায়গায় এই উইথ হাইট ইউজ করো তোমার কোনো প্রবলেম নাই বাট তুমি এটা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে বাইরে থেকে তুমি মানে সোজা কথা ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবে না ঠিক আছে বাইরে কোনো জায়গা দিয়ে ডট দিয়ে তুমি অ্যাক্সেস করতে পারবা না বুঝা গেছে তাহলে পাবলিক মানে হচ্ছিল বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো প্রাইভেট মানে হচ্ছিল বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো যদি আমরা বলি না প্রাইভেট অ্যাক্সেস মানে কি কিছু পার্টিকুলার মানে পাবলিক ওখানে যেতে পারবে ফর এক্সাম্পল তোমাদের এখানে যদি আমি প্রাইভেট অ্যাক্সেস বলি ফর এক্সাম্পল তোমাদের টিচার্স রুমের মধ্যে নর্মালি তোমরা মানে পারমিশন নিয়ে যেতে হবে ডাইরেক্ট ঢুকতে পারবে না মানে সকালবেলা তোমার মনে হলো আমি চলে গেলাম যা বসে থাকতে পারবো না মানে আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি এখানে কোনো যে রেসিজম টাইমে আমি কোনো কিছু বলতেছি না তোমার জাস্ট হচ্ছিল পারমিশন নিয়ে ঢুকতে হবে তুমি পারমিশন নিয়ে ঢুকো সমস্যা নেই কিন্তু নর্মালি তুমি ডাইরেক্টলি ঢুকতে পারবে না সো এই যে প্রাইভেট অ্যাক্সেস ওখানে ওটা তোমার অ্যাক্সেস নাই বাট তুমি নর্মালি তুমি লাইব্রেরিতে যাই বসতে পারবা অন্য যে কোনো জায়গায় যাই বসতে পারবে এগুলো হলো পাবলিক অ্যাক্সেস যে কোনো জায়গায় ওখানে তুমিও যেতে পারবা স্টাফরাও যেতে পারবে টিচারও যেতে পারবে বুঝা গেছে আবার আমাদের আলাদা আলাদা আবার কিছু আছে ফর এক্সাম্পল তোমার কিছু ভলেন্টিয়ার কাজ করো তাহলে তুমি কি একটা ওই ক্লাবের তুমি ওই অফিসের মধ্যে যেতে পারবা অন্য আবার স্টুডেন্টরা যেতে পারবে না সো এরকম পার্টিকুলার রোল অনুসারে আমাদের পাবলিক অ্যাক্সেস আছে প্রাইভেট অ্যাক্সেস আছে সো এগুলাই বলা হয় অ্যাক্সেস মডিফায়ার মানে অ্যাক্সেসটা মডিফাই করতেছে ঠিক আছে সো একটা ক্লাসের মধ্যে কে ওই অবজেক্টের মধ্যে ভেরিয়েবলগুলো কে ইউজ করতে পারবে এগুলো বলে অ্যাক্সেস মডিফায়ার তিন ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড সো প্রোটেক্টেডটা একটু আলাদা আমরা যখন আবার অ্যাক্সেস মডিফায়ার করবো তখন দেখবো প্যাকেজ যখন পড়বো তখন দেখবো কিন্তু আপাতত এই পাবলিক প্রাইভেট এই দুটার মানে রুল হচ্ছে হলো সেম পাবলিক হচ্ছে হলো বাইরে অ্যাক্সেস করা যাবে মানে ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো মানে ক্লাসের বাইরে কোনো জায়গাতে আমি অ্যাক্সেস করতে পারবো প্রাইভেট মানে হচ্ছে হলো অ্যাক্সেস করতে পারবো মানে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না আবার ভিতরে যে কোনো জায়গাতে তুমি অ্যাক্সেস করো যে কোনো মেথডের ভিতরে অ্যাক্সেস করো এনি মানে প্লেসে তুমি এটা অ্যাক্সেস করতে পারবা বাট ইনসাইড দ্য ক্লাস বাউন্ডারি মানে ক্লাসে কার্লি ব্রেস ওপেন কার্লি ব্রেস ক্লোজ এর মাঝখানে তোমাকে ইউজ করতে হবে তাহলে আমি যদি এখন বলি যে এই ইরোরটা আমি কিভাবে সলভ করবো যে আমরা ক্লাস করছো অ্যান্সার দিবা না ল্যাব ক্লাস এটা কিভাবে সলভ করবো অলরেডি এখানে অ্যান্সার আছে হ্যাঁ এই যে কোন সেক্টর দিয়ে আমি কি ভ্যালুগুলো সেট করছিলাম না তাহলে এইভাবে ডট এক্স না আমি কোন সেক্টর দিয়ে সেট করতে পারি ঠিক আছে সো আমি এইভাবে না দিয়ে এটা কমেন্ট করে দিই এখানে আমি দিয়ে দিই 10 15 5 সো তাহলে কি ইরোরটা সলভ হয়ে যাচ্ছে না সো এই যে কনস্ট্রাক্টর আর টাকা তো কনস্ট্রাক্টর not only just help you to initialize a variable but it also help you to access some private variable মানে প্রাইভেট ভেরিয়েবলগুলোকেও অ্যাক্সেস করা যায় ইনিশিয়ালাইজ করার জন্য হেল্প করবে বাট এখন আমি তো এগুলো সেট করতে পারলাম বাট কোনো সময় যদি আমার মডিফাই করতে হয় কথা বুঝতে পারছো মানে এখন তো আমি 10 সেট করলাম উইথের মধ্যে আমার কিছু পরে মনে হলো যে আমি উইথের মধ্যে 10 না আমি 100 সেট করবো তখন কিভাবে করবো না 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 স্ক্যানার মানে আমি পরবর্তী যেখানে যাই আবার চেঞ্জ করলাম আবার আরেকটা জায়গায় চেঞ্জ করলাম আরেকটা জায়গায় চেঞ্জ করলাম আমি নিজেই একটা ভ্যালু দিয়ে দিলাম স্ক্যানার তো জাস্ট আমার ইনপুট নেওয়ার জন্য আমি ওখানে ভ্যালু সেট করতে চাই তাহলে কিভাবে করবো আমি ওখানে ভ্যালু বসাতে চাই অ্যাসাইন করতে চাই কথা বুঝতে পারছো সেটা ওটা আলাদা হ্যাঁ আসতেছে ওটা দিয়ে করা যাবে ওটাই তো সেটা কেটে আচ্ছা একটা হলো এই কনস্ট্রাক্টরটা আমরা কল করে করা যায় কিন্তু বারবার যদি কনস্ট্রাক্টর কল করে করো আবার কি নতুন ভাবে একটা অবজেক্ট তৈরি হবে না ক্লাসগুলো তৈরি আরেকটা ক্লাস তৈরি হবে মানে তুমি জাস্ট একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার জন্য তুমি তো একটা ক্লাস তৈরি করবে না ক্লাসের অনেক কাজ আছে এটা জাস্ট এর ছোটখাটোর জন্য ইউজ করা হয় না একটা হলো কনস্ট্রাক্টর আবার পুনরায় কল করে আমি কি বলছি কনস্ট্রাক্টরটা কোন সময় কল হবে
অবজেক্টে ক্রিয়েট করার সময়। তাহলে এখন দেখলা তুমি একটা কিছু কাজ করে ফেললা, এরপর আবার যদি ওই কনস্ট্রাক্টরটা কল করো, দিয়ে আবার একটা অবজেক্ট তৈরি করো জাস্ট একটা সিঙ্গেল একটা ভেরিয়েবল আপডেট করার জন্য, তাহলে আসলে মানে আগে যে কাজগুলো করছিলে সেগুলো মুছে যাবে না, অথবা আবার সেগুলো আবার পুনরায় ইনিশিয়ালাইজ করতে হবে। মনে করো কিছুক্ষণ তুমি হাইট চেঞ্জ করছিলা, উইথ চেঞ্জ করছিলা, এগুলো চেঞ্জ করে আসছো, হঠাৎ করে তোমার মনে হলো উইথ চেঞ্জ করতে, তুমি পুরাটাই চেঞ্জ করে দিলা, মানে পুরাটা অবজেক্টটাই ডিলিট করে আবার তৈরি করলাম। বা যে কোনো সময় তুমি হাইট চেঞ্জ করতে হলে, উইথ চেঞ্জ করতে গেলেও তুমি একটা জাস্ট পুরো অবজেক্টটাই তৈরি করলাম। এটা একটা ওয়ে, বাট এটা ইফিশিয়েন্ট ওয়ে না। মানে ইফিশিয়েন্ট ওয়ে মানে এটা কোনো সময় এরকমভাবে কেউ ইউজই করে না, এটা অনেক প্রবলেম ক্রিয়েট করবে। সো এর জন্য ইউজ করা হয় সেটার গেটার, মানে এটা হলো একটা মেথডের মাধ্যমে আমি অ্যাক্সেস করা হয়। সেটার গেটার নামে একটা মেথড আছে, ঠিক আছে? এটা একটু নেক্সট ক্লাসে দেখে এসো, আজকে যেহেতু টাইম আপ হয়ে গেছে। সো নেক্সটে সেটার গেটার দেখে আসবা, ঠিক আছে? সেটার গেটার দিয়ে কেউ অ্যাক্সেস করা যায় এই সেমভাবে, মানে আমি আগের ক্লাসও পড়াইছি। তোমরা যদি চাও তাহলে যে রবিবারের সেকশন, এই খাতা গুছানোর তো টাইম থাকবে। এই আচ্ছা, মনে পড়ছে লাস্ট ক্লাসে আমি তোমাদের 10 মিনিট আগে ক্লাস অফ করে দিয়েছিলাম। আমি ওই সময় বলতেছিলাম টাইম আপ হয়ে গেছে, তোমার আমার সময় কেউ ধরো নাই কেন? আমি লিটারেলি আমি তোমাদের টিচারদের সামনে গিয়ে আমি অবাক হয়ে গেছি। মানে আমি ভাবছি যে 8টা বাজে ক্লাস শুরু হয়েছে, আমি আরো 20 মিনিট একসাথে পড়ে গেছি। আমি বলতেছিলাম তোমাদের জন্য আমি তোমাদের টিচারদের কাছে যে আমি প্রশংসা করতেছিলাম যে আমার স্টুডেন্টরা ভালো, এবার 20 মিনিট পড়েছে কিচ্ছু একটু শব্দও করে নাই। কিন্তু আমি তারপরে কতক্ষণ পরে মনে হয়েছে ওই সময় দেখি 9:50 বাজে, যেরকম কথা বলতেছি এই কথা। আমি ভাবছি যে 30-এ ক্লাস শেষ হয়েছে, আমি 50 পর্যন্ত পড়াইছি। মানে আমি তো ফাঁকি বাজে দিতে চাই না, তোমরা তো আমি বললাম তোমরা মানে তোমরা কোনো অ্যাটলিস্ট তো রেসপন্স করে স্যার না টাইম আছে। আমি ওই সময় মনে হয় 40 বাজতেছিল, ওই সময় অফ করে দিছি। তারপর আমি যে অ্যাটেন্ডেন্স এগুলো নিলাম। নেক্সট টাইম থেকে অনেক সময় ভুলে যাই, মানে সকালবেলা থেকে, মানে সকালবেলা আমি নর্মাল, আমি মর্নিং পাবলিক না। আচ্ছা নেক্সট ক্লাসে আসার আগে শোনো, সেটা যেটা দেখে আসবা, এটা আমি আগের ক্লাসে পড়াইছি, যেন ওখান থেকে দেখতে পারো, অথবা যে আগেও ভিডিও আছে। প্লাস ইনহেরিটেন্স দেখে আসবা, ইনহেরিটেন্স, টু স্ট্রিং মেথড, ইকুয়ালস মেথড, এই 4টা জিনিস দেখে আসবা। ইনহেরিটেন্স হালকা দেখে আসবা যে কীভাবে ইউজ করা হয়। ইনহেরিটেন্সে আমার লেকচার আছে অলরেডি। ইনহেরিটেন্স, টু স্ট্রিং, তারপর হচ্ছে হলো আরেকটা কি বললাম, ইকুয়ালস মেথড, ঠিক আছে? এটা একটু দেখে আসবা। নেক্সট ক্লাসে আমরা এগুলো ডিটেলস দেবো। এই দাঁড়াও অ্যাটেন্ডেন্স দিয়ে নিই।